এর মধ্যে একটা মানে সংস্কার দেখতে পাচ্ছি যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, পদটা ছেড়ে দিলেন, যে জবরদস্তির একটি রাজনীতি ছিল বাংলাদেশে যে পদ দখল করে থাকার। এর থেকে কি আমরা মুক্তি পাচ্ছি নাকি, জিনিসটা আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে আবারও ধন্যবাদ আমাকে আমন্ত্রণের জন্য। দেখুন, সংবিধান অনুযায়ী তাদের পদত্যাগ করা উচিত বলে আমি যতটুকু জানি, তবে করতেই হবে বোধহয় এই ধরনের কোনো ম্যান্ডেটরি কিছু নয়। তারা থেকেও করতে পারেন নির্বাচন, তবে নৈতিকতার জায়গা থেকে আমি মনে করি শেষমেশ তারা যে পদত্যাগ করেছেন অ্যাটলিস্ট, এবং আমরা এখন পর্যন্ত যে সংবাদ পেয়েছি যে আগামীকালকে হয়তো নির্বাচন কমিশন একটি নির্বাচনী তফসিল ঘোষণা করবে, ঠিক আগের দিন তারা পদত্যাগ করেছেন। তো তাদের এই পদত্যাগটা নিয়ে আমি যদি একটু আপনাকে বলি এইভাবে ব্যাপারটা, তারা কি এতদিন অপেক্ষা করছিলেন যে কোন সময় কয়টার সময় নির্বাচন কমিশন ঘোষণা শুরু করবেন ওই সময় তারা পদত্যাগ করবেন? তাদের আরও অনেক আগে পদত্যাগ করা উচিত ছিল, আমার যেটা অ্যানালাইসিস সেটা হচ্ছে। তাছাড়া বিশেষ করে যে দুইজন উপদেষ্টা পদত্যাগ করেছেন, নাহিদ সাহেব অনেক আগেই পদত্যাগ করে, তিনি তো দল করেছেন, আপনি নিজেই আলোচনায় বলেছেন আপনার প্রশ্নে। মাহফুজ সাহেব পদত্যাগ করেছেন, তার ব্যাপারে খুব একটা আমরা সমালোচনা দেখিনি, যদিও তারা বয়সে তরুণ, সেই তরুণ হিসাবে তাদের দোষ ত্রুটি থাকতেই পারে। কিন্তু আরেকজন উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সম্পর্কে একের পর এক অভিযোগের পাহাড় ছিল, এবং আমি যদি ব্যাপারটা এভাবে বলি যে আসিফ মাহমুদ ইটসেলফ হি ওয়াজ দ্য লাইবিলিটি ফর দ্য গভর্নমেন্ট। তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ, তার বাবার লাইসেন্স করা কিংবা সেই খাবিকার চাল পাওয়া গিয়েছিল তাদের বাড়িতে বা কোনো একজনের বাড়িতে। আর তাছাড়া সর্বশেষ তিনি যেটা করেছেন, এমনকি প্রথম আলোর মতো বহুল প্রচারিত সংবাদপত্রেও আমরা দেখেছি তাকে নিয়ে রিপোর্ট করা হয়েছে, তিনি অনেকগুলো বরাদ্দ দিয়েছেন, সেই বরাদ্দের মধ্যে একটি জেলাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। একটি জেলাকে শুধু প্রাধান্যই দেননি, অবিশ্বাস্যভাবে তার নির্বাচনী এলাকা যেটা সেখানে তিনি 450 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এটি কমপ্লিটলি আমি মনে করি কম্পারেটিভলি অন্য জেলা কম পায় নাই। হচ্ছে শুনেন, আমরা বাংলাদেশে যদি ওভারঅল মানুষের দারিদ্র্য সীমার নিচে বাস করা মানুষের যে স্ট্যাটিস্টিক্স সেটা যদি আমরা দেখি, তাহলে সেটা রংপুর বিভাগে, রংপুর, নীলফামারী এবং আপনার ওই গাইবান্ধা ওই এরিয়ার মানুষগুলাই অপেক্ষাকৃত দরিদ্র। তো খুব স্বাভাবিকভাবেই আমরা দেখি যে সরকারগুলো, বিভিন্ন সরকার, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, সব সরকারকে আমরা দেখি যে সবসময় রংপুর, গাইবান্ধা, নীলফামারী কেন্দ্রে একটু বেশি বরাদ্দ দেয়, যেহেতু মানুষের আয় রোজগার কম এবং সেখানে জব অপরচুনিটিও কম, সেই কারণে। কিন্তু তিনি সেটা না করে তার বাড়ির যে জায়গায় তিনি সেই জায়গায় বরাদ্দ দিচ্ছেন, এবং সেটা অস্বাভাবিকভাবে 450 কোটি টাকা। এটা এমনকি একটা সংবাদ, এটা কতটুকু সত্য মিথ্যা আমি জানি না, তারা দুইজন পদত্যাগ করেছেন, খুব সম্ভবত সরকারের নতুন কোনো উপদেষ্টা নিচ্ছে না আনটিল ইলেকশন টাইম। এবং একজন উপদেষ্টাকে নাকি বলা হয়েছিল যে আসিফ মাহমুদের যে মন্ত্রণালয়টা নেওয়ার জন্য তিনি নিতে অপারগতা প্রকাশ করেছেন, অস্বীকৃতি জানিয়েছেন যে আমি এই মন্ত্রণালয় আমি নেব না, কারণ এখানে অনেক অভিযোগ আছে, পরে সেগুলো দেখা যাবে যে সরকার পরিবর্তন করে আমার উপরে এসে পড়বে। এটা গেল সরকারের। এতদিন কেন জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কেন তাদেরকে পদত্যাগ করেন? আমি মনে করি অ্যাটলিস্ট 1 মাস আগে নির্বাচনের আবহটা সৃষ্টি করার জন্য অ্যাটলিস্ট 1 মাস আগে তাদের পদত্যাগ করা উচিত ছিল। যাই হোক, লাস্টে হলেও একদিন আগে হলেও তার পদত্যাগ করেছেন। এতে করে মনে করা হয় বা আমরা মনে করতে পারি যে ইয়েস, দেশ এখন নির্বাচনী আবহেই চলে আসছে, যেহেতু তারা পদত্যাগ করেই ফেলেছেন আজকে, সেহেতু আর ওইটা নিয়ে আলোচনা করে লাভ নেই। এখন যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, দেখুন সরকারের কয়েকটা প্রায়োরিটি ওয়ার্ক আগে আপনাকে ফিক্স করতে হবে টু পারফর্ম এ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। হোয়াট দে নিড টু ডু, আপনি দেখেছেন যে আজকে মোবাইল সিমের মেসেজের যে রেট বা এগুলা কিছু কার্যক্রম নিয়ে কিছু মানুষ মিছিল করেছে, শিক্ষকরা মিছিল করছে, তাদের প্রাইমারি স্কুলের শিক্ষকরা, তাদের এই কিছু দাবির সাথে আমি নিজেও দেখেছি, আমি পড়েছি, এগুলা আমিও একমত নই। আপনি তো ওই যোগ্যতা বলেই ওই জায়গায় গিয়েছেন, তো আপনি যদি যোগদান করার পরে বলেন যে আপনি চলে যাবেন সেকেন্ডারিতে, তাহলে হবে কিভাবে? আপনি যে পদে যোগদান করেছেন সেটার পদের র্যাঙ্কিং অনুযায়ী আপনার প্রমোশনটা হবে। হ্যাঁ, আপনি প্রাথমিকে যোগদান করেছেন, প্রাথমিকে তাকে সেকেন্ডারিতে করলে বিসিএস ক্যাডারের সমান মর্যাদা চেয়ে যান না, তাহলে তো হবে না। আমি জানি না তাদের, আমি এত খুঁটিনাটি পড়ে দেখি নাই, কিন্তু সেটা যৌক্তিকতার সাথে আপনি যে পদের সাথে সামঞ্জস্য রেখে পরীক্ষা দিয়ে আপনি সিগনেচার করেছেন আপনার নিয়োগপত্রে, আপনি তো এটা মেনে চলবেন। আপনি এই পদের জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন। যে প্রসঙ্গে এটা নিয়ে আসছি,
এই সরকার যখন এগুলোতে হাত দেবে, এই যে মোবাইল সিমের এই যে নীতিমালাটা এখন দেওয়ার দরকার নাই, এবং যদি সর্বোপরি আমি ব্রডার কনটেক্সটে বলি, এখন তাদের সেই সেন্ট মার্টিন দ্বীপ কিংবা আপনার পোর্ট বন্দরের চুক্তি করার প্রয়োজন এখন তাদের নাই, কারণ তারা আছেই 2 মাস। চুক্তি তো করা হয়ে গেছে, এই বন্দর তো 30 এই বছরের। বাংলাদেশিরাই চালাচ্ছে, সে লস হোক আর লাভ হোক। আমি ওই বিতর্কটা যদি একটু পিছনেও রাখি, গত 54 বছর এই রাজনৈতিক সরকারগুলোই তো এই পোর্ট চালিয়েছে। আপনি আছেন আর 2 মাস, why you need to go for a bilateral contract for this port now? হ্যাঁ, Just only 2 months left. এত হারি করা, এত তাড়াহুড়া এত তাড়াহুড়া করার দরকারটা কি? কারণটা কি? এই যে মোবাইল সিম তো চলে আসছে দেশে 25 বছর থেকেই মোবাইল চলতেছে বাংলাদেশে, মনে করেন, বা 26 বছর হয়ে গেছে বোধহয়। তো আপনি 26 বছর থেকে যেটা চলতেছে, আপনি 2 মাস আছেন ক্ষমতায়, এখন আপনি মন্ত্রিসভায় বসে এইটা রিভাইজ করার মানেটাই হচ্ছে তারা তো ব্যাখ্যা দিচ্ছেন যে চুরির ডিভাইসগুলা ধরার ব্যবস্থা তারা করতেছে। hold on. This আইডেন্টিফিকেশন যদি সঠিকভাবে করা হয়, তাইলে চুরির যে ডিভাইস এগুলা No, ধরা হবে। that explanation is not acceptable. একটা মোবাইল চুরি হওয়ার পরে আপনি সেটা কোথায় আছে, আপনি ওইটা যদি আপনার লোকেশন সার্ভিস অন থাকে, এখন ম্যাক্সিমামই স্মার্টফোনগুলোতে ওগুলা থাকে, আইডেন্টিফাই করা যায়। তাছাড়া IMEI নাম্বার যদি আপনি ব্লক করে দেন, তখন আপনি তো ফোন তার ইউজ করতে পারতেছে না, আপনি খেয়াল করুন। এমনকি অনেকগুলো পার্টস এখন আর ব্যবহার করা যায় না, আগে ছিল এগুলা। যাই হোক, সেটা অন্য আলোচনা। আমার প্রশ্নটা হচ্ছে, এবং আমি দেখলাম আজকে কাকতালীয়ভাবে আরও কিছু মানুষ মিছিল করছে, বলছে যে আইজিপির পদত্যাগ চায় তারা। হ্যাঁ, IGP এখন পদত্যাগ নির্বাচনের এবং 2 মাস আছে, এখন আপনি আইজিপির পদত্যাগ চাওয়া, তার মানে হচ্ছে এখানে কোনো ষড়যন্ত্র বা কনস্পাইরেসি থাকতে পারে, যারা নির্বাচন চায় না বা কোনোভাবে এখনো শেষ চেষ্টা করে যাচ্ছে কোনোভাবে যদি নির্বাচনকে এক ধরনের বিতর্কিত বা কন্ট্রোভার্সিতে নিয়ে যাওয়া যায়, সমালোচনায় নিয়ে যাওয়া যায় বা পিছিয়ে দেওয়া যায়, তাদের এই ধরনের দুর্বলতা থাকতে পারে। হোয়াট দ্য অ্যাডভাইজারি কাউন্সিল নিড টু ডু অ্যাট দিস মোমেন্ট, আমার অপিনিয়ন হচ্ছে, তারা অন্য নীতি নির্ধারণী সকল সিদ্ধান্তের ব্যাপারে তাদের এক ধরনের স্ট্রিক্টনেস থাকা দরকার, যে আমরা এখন কোনো নীতি নির্ধারণী বা পলিসি নির্ধারণে আমরা যাব না। আমাদের পলিসিটা হবে নিরপেক্ষ নির্বাচন করা, নির্বাচন সংশ্লিষ্ট যতগুলি কাজই আছে তারা যেন এখন সেই কাজগুলোতেই মনোনিবেশ করে। এতে প্রয়োজনে প্রশাসনিক যে রিস্ট্রাকচার করা, ট্রান্সফার করা বা প্রশাসনকে নিরপেক্ষ করার জন্য আপনার যদি নির্বাচন কমিশন কোনো সাহায্য চায় সেই ক্ষেত্রে। এবং আমি আরেকটা জিনিস আমি বলবো এখানে, বাট যত কথাই বলেন না কেন, এই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে তারা আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করতে পারেনি। আমি আবার আসবো আপনার কাছে, অনেকটা সময় আপনাকে দিলাম, আবার